স্বাগতম জানাচ্ছি দুবলাচরবাসীদের। দুবলাচর জামতরা সি বিচে আমি প্রায় 3 থেকে 4 দিন ছিলাম। ওইখানে দেখলাম 4 থেকে 5টা কুকুর ছাড়া ছিল যারা হরিণদের উপর অ্যাটাক করতেছিল। তো আমি সুন্দরবন বনরক্ষণকারীদের উদ্দেশ্যে জানাবো যে আমাদের সুন্দরবন থেকে দিন দিন হরিণ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ কি। তো আমার যা মনে হলো, সুন্দরবনে যারা কুকুর পোষে তারা হয়তো আমাদের বাংলাদেশ থেকে হরিণ বিলুপ্ত করার উদ্দেশ্যে মূল কুকুর পোষে। এরকম হরিণ দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে কিসের জন্য, কির কারণে আমি বনরক্ষকারীদের বিনয় আকৃতিভাবে জানাচ্ছি যে এই বিষয়ে বিশেষভাবে পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে আমাদের সুন্দরবন থেকে আমাদের মূল্যবান সম্পদ হরিণ এবং বাঘ হারিয়ে যেতে পারে। বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়িক আছে যারা হরিণের মাংস সংগ্রহ করে হাটে বাজারে বিক্রি করে। তো তাদের হাত থেকে আমাদের সুন্দরবনকে বাঁচাতে হবে, আমাদের সুন্দরবনের প্রাণী এবং সুন্দরবনের সম্পদ বাঁচাতে হবে। তো আমি সুন্দরবনের বনরক্ষকারীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা বিশেষভাবে এই বিষয়টা মাথায় রাখবেন এবং দেখবেন, বিশেষভাবে আলোচনা করে যারা এই সুন্দরবন থেকে আমাদের জাতীয় সম্পদগুলো নষ্ট করতেছে তাদের বিষয়ে বিশেষভাবে আলোচনা করে বিচারের আওতায় তাদের আনা উচিত। তা না হলে আমাদের দেশ এবং আমাদের সুন্দরবন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যারা এখন ঝাঁকে ঝাঁকে মাছ সংগ্রহ করছে, তো কিছুদিন আগেও তাদের চোখে মুখে ছিল তীব্র হতাশ। মূলত শীতকালে দুবলাচরবাসীরা তেমন মাছের সন্ধান পায় না। মার্চ এপ্রিল এই 2 মাসে তারা মাছের দেখা পায়। তাদের চোখে মুখে হতাশ থাকে এবং তাদের ঘাটতি মেটানোর জন্য তারা মার্চ এপ্রিলের দিকে তারা মাছের এই 2-3 মাসে তাদের খোরাকি এবং লাভের কিছু অংশ উঠে যাবে। ঝুড়ি ভর্তি তারা মাছ সংগ্রহ করছে, মাছ আর মাছ। এই মাছগুলো মূলত তারা নিয়ে তাদের শুকানো হবে, শুকিয়ে তারা শুটকি হিসাবে বিক্রি করবে। তো এভাবেই চলে যায় তাদের জীবনযাপন। তারা ভোর 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়ে মাছ সংগ্রহ করে থাকে। বৈশ্বিক আবহাওয়ার কারণে তারা কিছুদিন মাছ সংগ্রহ করতে পারেনি, তো এখন তাদের জালে ভালোই মাছ ধরা পড়তেছে, যা দিয়ে তাদের লোকসানের ঘাটতি মিটাবে। তো এভাবেই চলে যাচ্ছে দুবলাচরবাসীদের জীবনযাপন। আর একটা কথা, আমরা যারা দুবলাচরবাসীদের কাছ থেকে মাছ সংগ্রহ কখনো কাঁচা মাছ কারো কাছে বিক্রি করে না। তারা মাছগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে তারা শুটকি হিসাবে মানুষদের কাছে করায় এবং বিক্রয় করে থাকে। এভাবেই তাদের জীবনযাপন চলে যায়। তো তাদের জালে যে শুধু মাছই ধরা পড়ে এমনটা নয়, তো তাদের জালে আমাদের দেশীয় কিছু সম্পদ নষ্ট হয়, যেমন কচ্ছপ, অক্টোপাস, সাপ, এগুলো মারা পড়ে। তো আমি কিছুদিন আগেই খেয়াল করে দেখছিলাম একটা সাগর পাড়ে একটা বিশাল আকৃতির একটা কচ্ছপ ধরা পড়ছিল জেলেদের জালে। তো ভিউয়ার্স, আমি প্রথমে এই কচ্ছপটি দেখে ভাবছিলাম কচ্ছপটি সাগর পাড়ে হয়তো শুয়ে আছে। পরে আমি ওর ধারে কাছে যেয়ে দেখলাম না, কচ্ছপটি পুরোপুরি খারাপ অবস্থা, ও মারা গেছে প্রায় 6 থেকে 7 দিন আগে। আর একটা মূল্যবান বিষয় আপনারা জানলে হয়তো অবাক হবেন, জেলেরা মূলত সমুদ্রে যায় মাছ সংগ্রহ করার জন্য। তার পাশাপাশি তারা জাবা মাছ নামক একটা মাছ আছে, যার ওয়েট প্রায় 20 কেজি হলে তার দাম হয় প্রায় 1 লাখ টাকা। এই মাছটার পেটি দিয়ে মূলত আমাদের আম্মু এবং মহিলাদের পেটে অপারেশন করলে যে সুতা তৈরি হয়, এই মাছটা দিয়ে সেই সুতা তৈরি করা হয়। তো এরকম কিছু মাছ পেলে তাদের লোকসান এবং ঘাটতির আশঙ্কা মিটে যায়। তারা এরকম মাছের সন্ধানে মূলত সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে জেলেরা কিছুদিন আগে এরকম প্রায় 4-5টা মাছ পাইছিল, যার দাম ছিল প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা। এরকম কিছু মাছ পেলে তাদের লোকসান এবং ঘাটতির আশঙ্কা মিটে যায়। আমরা শুধু ভাবি যে জেলেরা শুধু গভীর সমুদ্রে যায় মাছ সংগ্রহ করে, বিষয়টা এমন না। তাদের জীবনের রিস্ক এবং ঝুঁকিপূর্ণ, তাদের সন্তান ও ফ্যামিলি রেখে তারা গভীর জঙ্গলে মাছ সংগ্রহ করার উদ্দেশ্যে রওনা দেয়। ঝড়, বৃষ্টি ও তীব্র রোদ এইসব সহ্য করার পরও তারা মাছ সংগ্রহ করার উদ্দেশ্যে রওনা দেয়। তো এভাবেই কেটে যায় দুবলাচরবাসীদের জীবনযাপন।